ওকে, সো আমরা যেটা বলছিলাম আজকে আমরা জাস্ট জার্নাল এন্ট্রিগুলো দেখব। অ্যান্ড জার্নাল এন্ট্রি যেমনটা আপনাদের অলরেডি লেকচার রেকর্ড করা সেশনে বলেছি, এখানে দুইটা মেথড আছে। একটা হচ্ছে আমাদের পারপেচুয়াল মেথড, যাকে আমরা অ্যাসেট মেথডে বলি, পিরিয়ডিক মেথড যাকে আমরা এক্সপেন্স মেথডে বলি। কেন অ্যাসেট আর এক্সপেন্স মেথড বলা হয় সেটা ডিটেইলে আর যাচ্ছি না। এই দুইটা মেথডে আমাদের পারচেজ রিলেটেড ট্রানজ্যাকশন থাকতে পারে অ্যাট মোস্ট চারটা: পারচেজ, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট অ্যান্ড পারচেজ আর ফ্রেট কস্ট। একইভাবে সেলস রিলেটেড ট্রানজ্যাকশন থাকতে পারে অ্যাট মোস্ট চারটাই: সেলস, সেলসের রিটার্ন, সেলসের ডিসকাউন্ট অ্যান্ড সেলসের ফ্রেট কস্ট। ওকে, এক্সারসাইজ 5.21 আগে দেখি। খেয়াল করেন, আমরা কোয়েশ্চেনের ভেতরে পড়ার আগে রিকোয়ারমেন্টগুলো আগে ভালো মতো চেক করে নিব। সো রিকোয়ারমেন্ট এতে বলা হচ্ছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য প্রিসিডিং, দ্যাট ইজ উপরের ট্রানজ্যাকশনগুলো, অন দ্য বুকস অফ চুং ইউজিং আ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম. That's the relevant information to us using a periodic inventory system. তারপর বলছে যে assume that Chung paid the balance due এর কথা বলা হচ্ছে on May 4 instead of April 15. Prepare the journal entry to record this payment. ওকে, সো এখানে ইনস্টেড অফ এপ্রিল 15 যেহেতু বলছে, আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এপ্রিল 15এও একটা ট্রানজ্যাকশন আছে, এখানে কিছু ডিউ অ্যামাউন্ট বা বাকি অ্যামাউন্ট ছিল, সেটা হচ্ছে জোসের কাছে পে করে দেওয়া হয়েছে। তো আমাদের ধরে নিতে হবে যে প্রথমে রিকোয়ারমেন্ট ওয়ানে আমরা দেখব যে এটা এপ্রিল 15এই পে করা হয়েছে, আর রিকোয়ারমেন্ট টুতে বা বিতে এসে দেখব যে এপ্রিল 15-এর পরিবর্তে এটা পে করা হয়েছে May 4-তে। তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রিটা কেমন হবে? ঠিক আছে, সো কোয়াইট সিম্পল। এখানে আমাদের মাথায় রাখতে হবে উই আর আস্কড টু প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ইউজিং দ্য পিরিয়ডিক সিস্টেম। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এই পিরিয়ডিকের যে কলামটা, এটা হচ্ছে রেলিভেন্ট। এই জিনিসগুলো আমরা ইউজ করব আমাদের জার্নাল এন্ট্রি প্রিপারেশনে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। দেখেন, এপ্রিল 5, 6, 7, 8 অ্যান্ড 15, পাঁচটা ডেট দেওয়া আছে, পাঁচটা ট্রানজ্যাকশন দেওয়া আছে, এদের জার্নাল এন্ট্রি দিতে হবে সিম্পলি। সো এপ্রিল 5-এ বলা হচ্ছে পারচেজড মার্চেন্ডাইজ অর ইনভেন্টরি ফ্রম জোসের কাছ থেকে পারচেজ করেছে $21,000। ওকে, $21,000 দিয়ে মার্চেন্ডাইজ বা ইনভেন্টরি পারচেজ করেছে, যেখানে টার্মস দিয়ে দেওয়া আছে 210 নেট 30। আমাদের মনে আছে তো, এই টার্মস থাকার মানেই হচ্ছে এই পারচেজটা আমরা ধরে নিব যে ধারে হয়েছে, কারণ এই টার্মসের ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে যে 10 দিনের মধ্যে যদি বাকি টাকা পে করা হয়, বা এই 21,000 টাকা পুরোটাই বাকি, এটাকে যদি পে করা হয় তাহলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। আদারওয়াইজ যদি 10 দিনের মধ্যে পে করা না হয়, আগামী 30 দিনের মধ্যে অবশ্যই 100% টাকা পে করে দিতে হবে। ওকে, তো এই টার্ম দেখে আমাদের বুঝে নিতে হবে যে এই পারচেজ বা সেলস ট্রানজেকশনটা ধারে বা বাকিতে হচ্ছে। যেটা আপনার জন্য পারচেজ সেটা আপনার সেলার বা জোসের জন্য কিন্তু আবার এটা সেলস। ওকে, আর এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে এফওবি শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট মানে হচ্ছে যে সেল করছে সে কিন্তু তার নিজের লোকেশনেই প্রোডাক্টটার ওনারশিপ হ্যান্ড ওভার করে দিচ্ছে এবং সব রেসপন্সিবিলিটি বায়ারকে বিয়ার করতে বলছে। তো এই শিপিং পয়েন্ট বা সেলার লোকেশন থেকে কিন্তু বায়ার রেসপন্সিবিলিটি বিয়ার করবে। ইন আদার ওয়ার্ডস, বায়ার হচ্ছে এটার ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট সেটা বিয়ার করবে। দ্যাটস দ্য মিনিং। সো এপ্রিল 5-এর জার্নাল এন্ট্রি আমরা রেকর্ড করতে পারি। আমি এখানে জার্নালের ফরম্যাটটা ড্র করে নিচ্ছি। আমাদের চ্যাপ্টার 2 থেকে 3, 4 সব চ্যাপ্টারে কিন্তু আপনাদের জার্নাল এন্ট্রি করানো হয়েছে। কেউ কেউ আবার এক্সামে এটার ফরম্যাটই জানেন না বা কখনো দেখেন নাই এমন প্রিটেন্ড করেছেন। আচ্ছা, আমরা তাহলে এখানে ফিরে আসি। সো আমাদের প্রথম ট্রানজেকশন হচ্ছে এপ্রিল 15। আমরা প্রথমে ডেটটা লিখবো এপ্রিল 15।
দেন বলা হচ্ছে মার্চেন্ডাইজ পারচেজ করেছেন $21,000 দিয়ে। অবশ্যই এটা ক্যাশে না, বরং ধারে পারচেজ করেছেন, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আমরা যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করছি, একটু টেবিলে গিয়ে দেখে নেই যে পারচেজ করলে পিরিয়ডিক মেথডে কি হয়। সো এখানে দেখেন পিরিয়ডিক মেথডে পারচেজ করলে এই জিনিসটা আমাদের রেলেভেন্ট, দ্যাট ইজ পারচেজ আর অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, যেহেতু আমরা পারচেজ করেছি আমাদের ফিউচারে পে করতে হবে, সো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হলো। অ্যান্ড কত ডলার্স দিয়ে আমরা পারচেজ করেছি? $21,000 এখানে বলা আছে, সো দ্যাট উড বি আওয়ার অ্যামাউন্ট, 21,000। ওকে, তাহলে এপ্রিল 15 গেল, ইট ওয়াজ কোয়াইট সিম্পল। দেন আমরা এপ্রিল 15 আমি বলছি, দ্যাট উড বি এপ্রিল 5। আই ডোন্ট নো ওয়াই আই ডিড না মিস্টেক, এপ্রিল 5। দেন এপ্রিল 5 এর পর এখানে আছে এপ্রিল 6। এপ্রিল 6 এ বলা হচ্ছে পেইড ফ্রেট কস্টস অফ $800 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম জিওস। তাহলে আপনার যে পারচেজ ছিল, দেখেন এপ্রিল 5 এ কিন্তু বলা হচ্ছিল এফওবি শিপিং পয়েন্ট, মানে এখানে যে বায়ার সে হচ্ছে ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট পে করবে। এখানে এটাই বলা হচ্ছে যে বায়ার হচ্ছে যখন বাই বা পারচেজ করে তার উপরে কিন্তু সে ফ্রেট কস্ট বা ট্রান্সপোর্টেশন কস্ট অফ $800 পে করছে। অ্যান্ড এখানে পেইড শব্দটা খেয়াল করলে বুঝতে পারছেন এটা একটা ক্যাশ ট্রানজ্যাকশন। ওকে, সো আমাদের পারচেজের উপর যে ফ্রেট কস্ট সেটাকে আমরা ফ্রেট ইন বলে থাকি, পারচেজ ট্রান্সপোর্টেশন বলে থাকি, হোয়াট এভার ইউ উইশ ইউ ক্যান ইউজ। ঠিক আছে, আমরা তাহলে এপ্রিল 6 এখানে ধরেন ফ্রেট ইন শব্দটা ইউজ করি, ফ্রেট ইন ডেবিট, অ্যান্ড ক্যাশ যেহেতু পে করে দিচ্ছি আমরা, ক্যাশ ক্রেডিট, এটা হবে আমাদের ট্রানজ্যাকশন। অ্যান্ড কত আমরা পে করেছি, কোয়েশ্চেনে বলা আছে এপ্রিল 6 এ $800, সো এখানে 800 অ্যান্ড ক্রেডিটে 800। আর উই গেটিং ইট? এভরিওয়ান, বুঝা যাচ্ছে তো? জি স্যার। Alright, আমরা তাহলে মুভ করি। এপ্রিল 6 গেল। এপ্রিল 6 থেকে আমরা এবার এপ্রিল 7 এ দেখি। এপ্রিল 7 এ বলা হচ্ছে পারচেজড ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম উইঙ্কার ম্যানুফ্যাকচারার্স কোম্পানি ফর $26,000। এটা বলেন তো কি হবে? কেউ একজন বলেন এটা কি হবে? স্যার ইকুইপমেন্ট ডেবিট হবে, আর স্যার যে অন অ্যাকাউন্ট প্লেবল স্যার ক্রেডিট হবে না? ইয়েস, কে অ্যান্সার দিয়েছেন? স্যার রাতিন স্যার। ওকে রাতিন, ইউ উইল গেট আ বোনাস মার্ক, এটা নোট করে রাখেন, আমাকে পরে জানাবেন। ঠিক বোনাস আছে, মার্কও দেন স্যার আপনি? এটা কে বলেছেন আবার? মানে আপনাদের আমি কোশ্চেন করলাম আর কি। আচ্ছা, আমি তো ক্লাসে প্রায় বলি, ইনভাইট করি, বোনাস মার্ক পাওয়া যাবে, ডাকি না? তো স্যার আমি তো ক্লাসে কতবারই অ্যান্সার দিছি, আমাকে একটাও দিলেন না। তাই? আচ্ছা, আবার সুযোগ দেওয়া হবে, প্রবলেম নাই। স্পেশালি যেই মোমেন্টগুলোতে কেউ রেসপন্ড করে না, বাট সামওয়ান একজন উঠে আসেন, দ্যাট পারসন ইজ মোর ইউনিক। যাই হোক, আজকে তার লাক ছিল। ওকে, এখানে আমরা যেটা বলছি দেখেন, এখানে যে আমরা পারচেজ করেছি এটা কিন্তু কোনো ইনভেন্টরি পারচেজ না, যেটা রাতিন বলেছেন, আমরা আসলে ইকুইপমেন্ট পারচেজ করেছি। ওকে, সো একটু কেয়ারফুল থাকবেন যে শুধু পারচেজ শব্দটা দেখলেই কিন্তু পারচেজ ডেবিট করে দিবেন, এমনটা করা যাবে না। আপনি যে ইনভেন্টরি বা মার্চেন্ডাইজের বিজনেস করছেন পিরিয়ডিক মেথডে, সেটাকেই পারচেজ করলে শুধু পারচেজ অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আপনি যদি কোনো অ্যাসেট পারচেজ করেন, এখানে যেমন ইকুইপমেন্ট বলা আছে, আমি যদি এক্সামে দিয়ে দিই ফার্নিচার, তাহলে সেটাও কিন্তু অ্যাসেট। ওকে, অথবা যদি এক্সামে দিয়ে দেয় বিল্ডিং, সেটাও কিন্তু অ্যাসেট, সেগুলো কোনো ইনভেন্টরি বা প্রোডাক্ট না, মাথায় রাখবেন।
এখানে এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে আপনাকে, এটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আপনি এখানে কোনো ইনভেন্টরি বা প্রোডাক্ট পারচেজ করেন নাই, এটা হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ করেছেন, অ্যান্ড এটা আপনার ইকুইপমেন্ট হিসেবে অ্যাসেটকে ডেবিট করে দিতে হবে। আর ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যেহেতু অন অ্যাকাউন্ট পারচেজ করেছেন, এই অন অ্যাকাউন্ট মানে ধারে পারচেজ করেছেন, সো অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করে দিতে হবে। ওকে, দ্যাটস হাউ উই উইল ট্রিট দ্য April 7 ট্রানজাকশন। The amount is $26,000. ওকে, সো April 7 আমরা দেখলাম, সামনে মুভ করি। April 8 এ বলা হচ্ছে রিটার্নড মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ মিন্স ইনভেন্টরি। ইনভেন্টরিকে যেহেতু রিটার্ন করে দেওয়া হয়েছে, এটা আপনার পারচেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস ইনক্লুড হবে। দ্যাট কস্ট $4,000 টু জোস। ওকে, যেই অ্যামাউন্টের ইনভেন্টরি আপনি রিটার্ন করেছেন সেটার কস্ট হচ্ছে $4,000। যে অ্যামাউন্টের ইনভেন্টরি আপনি রিটার্ন করেছেন সেটার কস্ট হচ্ছে $4,000। সো এই অ্যামাউন্টের ইনভেন্টরি আপনি কি করেছেন, রিটার্ন করে দিয়েছেন, দ্যাটস ওয়াই এটা পারচেজ রিটার্ন হবে। অ্যান্ড আমরা জানি যে পারচেজ রিটার্ন যদি হয়ে থাকে এটার জন্য অ্যাকাউন্টস পেবল ডেবিট হয়ে যাবে অ্যান্ড পারচেজ রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস ক্রেডিট হয়ে যাবে, এটা আমরা দেখেছি। ওকে, সো দ্যাটস হোয়াট উই উইল ডু অ্যান্ড ইউজ দ্য $4,000 অ্যাজ দি অ্যামাউন্ট। দ্য ডেট ইজ April 8. শুধু পারচেজ রিটার্নস এইটুকু ইউজ করলেই হবে আমাদের অ্যাকাউন্ট টাইটেল হিসেবে। সো এটা গেল, অ্যামাউন্ট বলা আছে আমাদের 4,000, সেটাকে আমরা ইউজ করব। এটা গেল, অ্যান্ড ফাইনালি আমাদের ট্রানজেকশন হচ্ছে লাস্টে April 15 এ আছে, যেখানে বলা হচ্ছে পেইড দি অ্যামাউন্ট ডিউ টু জোস ইন ফুল। ইন ফুল মানে যত টাকা জোস পেত 100%ই পে করে দেওয়া হয়েছে। সো আমরা April 15 আগে লিখি, অ্যান্ড ফার্স্ট অফ অল এটা যেহেতু আমাদের অ্যামাউন্ট পে করছে, এখানে খেয়াল করতে হবে যে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পে করছে কি না, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু। কারণ আমরা কি দেখেছি, ওই আপনাদের যে রেকর্ডেড ক্লাস দিয়েছি সেখানে বলে দিয়েছি যে অ্যামাউন্ট পেমেন্ট কিন্তু দুইটা ওয়েতে হতে পারে। এখানে যে কন্ডিশন দেওয়া আছে দেখেন 2, 10, নেট 30, এখানেও একই মিনিং দেওয়া হচ্ছে যে 10 পে করা হতে পারে, তাহলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে, which is 98% অ্যামাউন্টটা শুধু পে করতে হবে। আর যদি 10 দিনের মধ্যে পে করা পসিবল না হয়, অবশ্যই 30 ডেজের মধ্যে ফুল অ্যামাউন্ট পে করতে হবে, এক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না, 100% অ্যামাউন্টটাই পে করতে হবে। সো আমরা এই 10 দিনের মধ্যে পে করছে কিনা এটা কিভাবে চেক করব, এটা চেক করে দেখতে হবে যে যে ডেটে পারচেজ করছে দ্যাট ইজ April 5, আর যে ডেটে পে করছে দ্যাট ইজ April 15, এই দুইটা ডেটের মধ্যে ডিস্টেন্স কতটুকু, কত ডেজের। সো April 15 আর April 5 এর ডিফারেন্স বা ডিস্টেন্স হচ্ছে 10 ডেজ। 10 ডেজের ডিফারেন্স, দ্যাট ইজ এখানে কিন্তু 210 এর যে কন্ডিশন সেটাকেই ফুলফিল করা হয়েছে, 10 দিনের মধ্যেই পে করে দেওয়া হয়েছে। যে দিনে ট্রানজ্যাকশন হচ্ছে সেটাকে কিন্তু আমরা এক্সক্লুড করব। তাহলে হিসাব করে দেখেন April 6 থেকে 15, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 10th ডেতে গিয়ে কিন্তু pay করছে। এখন কেউ একজন কোনো লজিক কি দিতে পারবেন কেন আমরা April 5 ডেকে আসলে কাউন্ট করব না? কারণ ওই দিন তো হলো কেনা হয়েছে, তো ওই দিন থেকে তাই ধরা হবে না। আমি যদি বলি যে ওই দিন কেনা হয়েছে, ঠিক আছে, তো ওই দিন তো সেলও করা হচ্ছে, বা ওই দিন কিনে ওই দিনই আমার বিজনেসের কাজে লাগানো যাচ্ছে, কেন ধরা হবে না? ওইটা কোন টাইমে কেনা হয়েছে তো ওইটা মানে টাইমিং ইয়া ইউর রাইট, দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু নো কোন টাইমে এটা ম্যাটার। আপনি দেখেন April 5 এ যদি রাত 12টার দিকেই কিনেন, পুরো April 5 এর 24 ঘন্টা আপনি হাতে বেনিফিট পাচ্ছেন। আবার April 5 এর একদম 11th আওয়ারে গিয়ে কেনেন ধরেন 11টা 55 মিনিটে, তো এটা April 5 এ কিন্তু আপনি ধরবেন যে কেনা হচ্ছে, বাট April 5 এ কিন্তু
কোনো বেনিফিট পাচ্ছেন না বা ওই দিনে ইউজ করার মতো কোনো স্কোপ পাচ্ছেন না। সো এটা কোন টাইমে কেনা হচ্ছে সেটার একটা ভেগনেস বা স্পষ্টতা দ্যাটস ওয়াই যেই ডেটে কিনা হচ্ছে সেটাকে আমরা এক্সক্লুড করি, তার পরের ডেট থেকে 10 দিন কাউন্ট হবে। সো এপ্রিল 6 থেকে এপ্রিল 15-এ কিন্তু এপ্রিল 15 গিয়ে আমাদের দেখা যাচ্ছে ইট ইজ দ্য 10th অর লাস্ট ডে। সো আমরা 10th ডেতেই এখানে অ্যামাউন্ট পে করে দিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে 2% ডিসকাউন্ট অ্যাভেলেবল। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের অ্যামাউন্ট ক্যালকুলেট করে পারচেজ ডিসকাউন্টের যে জার্নাল এন্ট্রি সেটা দিব। তাহলে উপরে একটু চলে যাই, গিয়ে দেখি পারচেজ ডিসকাউন্টের আমাদের পিরিয়ডিক মেথডে জার্নাল এন্ট্রি কোনটা, এটা। ওকে, এই জিনিসটা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। ওকে, এটাকে আমরা আগে লিখে ফেলি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, cash credit and purchase discount credit. আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছিল। হ্যাঁ বলেন। স্যার, এখন যদি আমি কাউকে ডিসকাউন্ট দেই তাহলে ওই ডিসকাউন্টটা ডেবিট হবে না? আপনি ডিসকাউন্ট নিলে তো পারচেজার ক্রেডিট। হিসেবে পাচ্ছেন, আপনি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন কারণ আপনি পারচেজ করছেন বা কিনছেন তো। না, নিলে তো হলো ক্রেডিট, যখন হলো দিব তখন হলো ডেবিট, তাই না? এইখানে এই সিচুয়েশনে নিচ্ছেন, আমি এটা বলছি আপনি নিচ্ছেন বা পাচ্ছেন, ও নট হ্যাঁ, দিচ্ছেন। জি। ওকে, আপনি পারচেজার, আপনি যখন কিনবেন ডিসকাউন্ট আপনি পাবেন, আর যখন আপনি সেল করবেন ডিসকাউন্ট তখন দিবেন। ওকে, তো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হওয়ার রিজন হচ্ছে আপনি যত টাকা দেওয়ার কথা বা পে করার কথা সেটা এখন গিয়ে পে করে দিচ্ছেন, আর ক্যাশ ক্রেডিট করার রিজন হচ্ছে আপনি ক্যাশ টাকা পে করছেন। ওকে, সো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মানে হচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু বড় হবে, ক্যাশ আর পারচেজ ডিসকাউন্ট একসাথে ক্রেডিট, এই দুটো অ্যামাউন্ট কিন্তু অ্যাকাউন্টস পেয়েবলের চেয়ে ছোট হবে। অ্যান্ড এখানে লজিক আছে, কারণ আপনি ক্যাশ টাকা 100% দিচ্ছেন না, এখানে 98% দিচ্ছেন। ওকে, আমরা যদি সিম্পলি অ্যাকাউন্টস পেয়েবল ধরে নিই 100 টাকা, ধরেন আপনি 100 টাকা আপনার কাছ থেকে পাবে সেলার, তো 100 টাকা কিন্তু ডেবিট হবে। বাট আপনি কি করছেন, 2% যেহেতু ডিসকাউন্ট পাচ্ছেন, তাহলে ক্যাশ পে করছেন 98 আর ডিসকাউন্ট দেখাচ্ছেন 2, তো এক্ষেত্রে টোটাল ডেবিট অফ 100 টোটাল ক্রেডিট অফ 100 এর ইকুয়াল হচ্ছে কিন্তু। ওকে, এই লজিকটা যাতে মাথায় থাকে। তো অ্যাকাউন্টস পেবল আমাদের কেসে কত হবে, এটা একটু ক্যালকুলেশনের বিষয়, ক্যালকুলেট করে নিতে হবে। হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা হচ্ছে এখানেই ভেতরে ক্যালকুলেশনটা দেখাতে পারি। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল বা আপনার কাছে যে টাকাটা পাবে এটা কত হবে, সেটা উপরের যে ট্রানজেকশন এগুলোকে ট্র্যাক করলে আপনি সহজেই পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখেন ইনিশিয়ালি এপ্রিল 5-এ যেটা হয়, আপনি পারচেজ করেন $21,000 দিয়ে, তার মানে আপনার কাছে পাবে হচ্ছে $21,000, কারণ পুরো পারচেজটা ছিল ধারে। ওকে, তো আমরা এখানে আগে 21,000 লিখবো, কিন্তু তারপরে গিয়ে দেখেন আবার এপ্রিল 7-এ, আচ্ছা এটা হচ্ছে আমার ইকুইপমেন্ট রিলেটেড অ্যাকাউন্টস পেয়েবল, এটা নট পারচেজ রিলেটেড, এটাকে আমরা ইগনোর করতে পারি। ওকে, এপ্রিল 7-কে ইগনোর করতে পারি। এপ্রিল 8-এ দেখেন আপনি রিটার্ন করে দিয়েছেন $4,000। রিটার্ন যদি $4,000 করে দেন, এর মিনিংটা কি, এর মিনিংটা হচ্ছে আপনি কিন্তু আর তাকে $4,000 পে করা লাগবে না, কারণ এই প্রোডাক্ট আপনি আর রাখছেন না, এটাকে রিটার্ন করে দিচ্ছেন, রাইট? সো আসলে $4,000 এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার আরো পে করতে হবে $17,000। ইন আদার ওয়ার্ডস আপনি $21,000 এর ধারে প্রোডাক্ট কিনেছেন, বাট $4,000 এর প্রোডাক্ট কিনেছেন, সো আপনার আলটিমেটলি কেনা হচ্ছে $17,000 এর প্রোডাক্ট, এটার জন্য আপনার পে করতে হবে। সো অ্যাকাউন্টস পেয়েবল আপনার 21 মাইনাস 4 $17,000, সরি 14 না, $17,000। ইন আদার ওয়ার্ডস আপনার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ছিল হচ্ছে 21,000 অ্যান্ড আপনি ডেবিট করে ফেলেছেন 4,000, সো এখনো ক্রেডিটে আছে হচ্ছে 17,000। ক্রেডিটে 17,000 থাকার ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনি 17,000 পে করবেন, আর এখন যেহেতু কোয়েশ্চেনেই বলে দিচ্ছে যে আপনি এই অ্যামাউন্টটা কিন্তু ইন ফুল পে করে দিচ্ছেন, মানে পুরো $21,000 তাকে আপনি পে করে দিচ্ছেন, সরি 21 মাইনাস 4 $17,000 তাকে আপনি পে করে দিচ্ছেন, সো দ্যাট উড বি ইয়োর ডেবিট অ্যামাউন্ট।
পুরোটা পে করে দেওয়া মানে পুরো লায়াবিলিটি কমে যাবে, লায়াবিলিটি কমলে আমরা জানি ডেবিট হবে। ওকে, এখন আসি ক্যাশ কত হবে আর পারচেজ ডিসকাউন্ট কত হবে। ইন দ্যাট সিচুয়েশন আমরা যেটা ক্যালকুলেট করব, দেখেন আপনার আলটিমেটলি পে করার কথা হচ্ছে 17,000, বাট আপনি 17,000 পে না করে যেহেতু ডিসকাউন্ট পাচ্ছেন এটার উপর 2% ডিসকাউন্ট আমরা ক্যাশ হিসেবে দেখাবো। এইভাবে ক্যালকুলেশনটা হবে 17,000 টাইমস 2% যেটা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। সো দি অ্যামাউন্ট উইল বি 17 টু 17 দুগুণে 34, 340, 340। ঠিক আছে, সো ক্যাশ আপনি এখানে ক্রেডিট, সরি আই এম মিস্টেকিং, এটা ক্যাশ না, এটা অ্যাকচুয়ালি 2% অ্যামাউন্ট হচ্ছে ডিসকাউন্ট আসলে 340, আর ক্যাশ হয়ে যাবে আপনার 98%, নট 2%, যেহেতু বাকি টাকাটা পে করে দিচ্ছেন। সো 17,000 এর 98% আপনি স্যার ক্যালকুলেশন কি দেখিয়ে দিতে হবে এগুলার? দেখাই দিতে হবে, ক্যালকুলেশন দেখানো লাগবে। তো স্যার 17,000 থেকে মাইনাস 340 করলেই তো হয়, তাই না? একই হয় সেম। ওইভাবে যে ওইভাবে দেখিয়ে দিব না? দেখাই দিতে পারেন 16,660। 17,000 থেকে বাকি 340 মাইনাস করলে আপনি 98% অ্যামাউন্ট 16,660 পাবেন। আর এখানেও ডিরেক্ট আপনি একই কাজ হচ্ছে, একই জিনিস পাবেন। ঠিক আছে, সো যেভাবে মন চায় করেন। আমরা তাহলে এখানে 16,660 হচ্ছে ক্যাশে পে করছেন দেখাবো, আর 340 হচ্ছে কি আপনি ডিসকাউন্ট পাচ্ছেন বা রিসিভ করছেন। ওকে, সো এখানে রিসিভ করছেন দেখে ক্রেডিট হচ্ছে, এটা ইজিলি মনে রাখার উপায় হচ্ছে আপনি যখনই কোনো বেনিফিট পাবেন এটাকে রেভিনিউ এর সঙ্গে কম্পেয়ার করবেন। রেভিনিউ যখন আপনার হয় আপনি ক্রেডিট করেন, তো আপনার রেভিনিউ এর সাথে জাস্ট মিলাতে পারেন আর কি, যে এটাও বেনিফিট ওটাও বেনিফিট, এই হিসাবে এটা ক্রেডিট হবে, মাথায় রাখতে পারেন। আর ইন সিম্পল ওয়ার্ডস আসলে আপনাদের তো শিখিয়েছি যে পারচেজ যেহেতু ডেবিট, পারচেজের রিটার্ন হয়ে যাবে তার কন্ট্রা দেখে ক্রেডিট, পারচেজের ডিসকাউন্টটাও তার কন্ট্রা, এই জন্য ক্রেডিট হয়ে যাবে, দ্যাটস অল। ঠিক আছে, সো আমরা যখন ফুল অ্যামাউন্ট পে করে দিব তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হচ্ছে, কারণ আর কোনো টাকা সে পাবে না, আর ক্যাশ ক্রেডিট হয়ে যাচ্ছে কারণ আমি টাকা পে করে দিচ্ছি, আর যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি সাথে ডিসকাউন্টটাও ক্রেডিট হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এই সিচুয়েশনটা অ্যাপ্লাই করলে আমাদের ডেবিট আর ক্রেডিট ম্যাচ করবে, আদারওয়াইজ ম্যাচ করবে না। ঠিক আছে, সো ফুল আমাদের 21,000 আগে পাওয়ার কথা ছিল, 4,000 রিটার্ন করে দিয়েছি, সো ওটা আর অ্যাপ্লিকেবল না, 17,000 পাবে। আমি পুরো ফুল টাকা পে করে দিচ্ছি দেখে 17,000 বা 17,000 আমার ডেবিট হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি এই ফুল অ্যামাউন্টটা আমি পে করে দিচ্ছি বলা যায় না, আসলে ফুল অ্যামাউন্টটা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, বাট পেমেন্টটা আমার যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি শুধু 98 করা লাগছে। ওকে, আই হোপ এটা আমাদের বোঝা গিয়েছে। সো এই ছিল আমাদের সব কয়টা ট্রানজ্যাকশন আমরা রেকর্ড করে ফেললাম, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1। এখন আসি রিকোয়ারমেন্ট 2 তে কি বলছে। রিকোয়ারমেন্ট 2 তে বলছে অ্যাসিউম দ্যাট দ্য ব্যালেন্স ডিউ ওয়াজ পেইড অন মে 4 ইনস্টেড অফ এপ্রিল 15। তার মানে এখানে জাস্ট আমাদের এই এপ্রিল 15 ট্রানজ্যাকশনের ব্যাপারে একটা ডিফারেন্ট অ্যাসাম্পশন দিচ্ছে, যে এখানে ডেটটা আসলে এপ্রিল 15 না, ইনস্টেড ইট উইল বি মে 4, ইট উড বি মে 4। তো সেক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রি কি হবে? এখন অলরেডি আপনারা জেনেছেন যে এপ্রিল 15 ডেটটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ এটা হচ্ছে এপ্রিল 5 থেকে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ছে কিনা সেটা ডিটারমিন করার জন্য আমরা এটাকে ফোকাস করেছি। অ্যান্ড এখন এটার জায়গায় আমরা মে 4 ডেটকে কাউন্ট করছি, তাহলে বলেন এখানে কি চেঞ্জটা আসবে ডেট চেঞ্জ হওয়ার কারণে? স্যার আরেকবার একটু বলুন। রাতিন কিছু বলবেন? হ্যাঁ স্যার, এখানে স্যার ডিসকাউন্টটা পাবে না। ম্যাম বুঝতে কি পেরেছেন কিছু? যে এপ্রিল 15 ছিল দেখে আমরা দেখছি এপ্রিল 5 এর পর এটা 10 দিনের মধ্যে না পেমেন্ট কিন্তু হয়েছে। 15 তো পেইড করে দিলাম। হ্যাঁ, এটা রিকোয়ারমেন্ট 1 এ 15 এ পে করেছি, দ্যাট ইজ আমরা 10 ডেজ এর মধ্যে পে করেছি, কিন্তু দ্যাটস ওয়াই ডিসকাউন্ট পেয়েছিলাম রিকোয়ারমেন্ট 1 এ। আর হ্যাঁ এখন আমরা মে 4 এ গিয়ে পে করছি, দ্যাট ইজ
ও 10 ডেজ আচ্ছা, না, মানে অলমোস্ট। আর কি এই জায়গায় বলতে চাইছে যে হলো যদি এপ্রিলের 15 তারিখের জায়গায় মে 4 তারিখে যদি পে করতাম তাহলে কি হইতো? হুম 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 সেটাই বলতে ও চাচ্ছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছি। সো সিম্পল অ্যান্সার হচ্ছে সেক্ষেত্রে আমাদের আসলে 10 দিনের মধ্যে আর পেমেন্টটা হচ্ছে না। সো কোনো ডিসকাউন্ট আমি পাবো না, আমার রাদার 100% অ্যামাউন্টটাই পে করতে হবে। ওকে, অ্যামাউন্টটাই আমার পে করতে হবে, এটাই হচ্ছে এখানকার ডেট চেঞ্জ হওয়ার ইমপ্লিকেশন। সো আমি যেটা করব এখানে নিচেই দেখাই দিচ্ছি আপনাদের মে 4। তো মে 4 এখানে দেখালাম। এখন এখানে বলেন মে 4 মানে কি আমাদের এই নেট 30-র ইকুইভ্যালেন্ট আসলে, যে আমরা ডিসকাউন্ট পাচ্ছি না 30 ডেজের মধ্যে পুরো 100% যে অ্যামাউন্ট আমার পেয়েবল সেটাকে পে করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার বিষয়টা দাঁড়াচ্ছে কোনো ডিসকাউন্ট আমি পাবো না, এই সেম ট্রানজ্যাকশনটাই আমার জাস্ট ডিসকাউন্ট বাদ দিয়ে সিম্পল মডিফিকেশন হয়ে যাবে। তাহলে জিনিসটা হবে এটা যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কারণ আপনি কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না। আর এখানে আমাদের যেহেতু কোনো ডিসকাউন্ট আমরা পাচ্ছি না, ক্যাশ আসলে 98% না, রাদার পুরো 100% পে করতে হবে। দ্যাটস ওয়াই যে 17,000 আমার পেয়েবল ছিল সেই 17,000 ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, কারণ পুরো অ্যামাউন্টটাকে আমার ইন ফুল পে করা লাগছে। এই তো, আর কিছু না। মে 4 এর সাথে এপ্রিল 15-এর ডিফারেন্স এখানেই, কারণ এপ্রিল 15-এ আমার পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট হচ্ছে, মে 4-এও আমার পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট হচ্ছে। বাট এপ্রিল 15 যেহেতু আমি 10 ডেজের মধ্যে পে করেছিলাম, দ্যাটস ওয়াই আমার ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল ছিল। আর এখানে মে 4-এ আমার ডিসকাউন্টটা আর অ্যাপ্লিকেবল না, কারণ আমি মে 4 মিনস আফটার 10 ডেজ পে করেছি। তো এক্ষেত্রে আমার দেখেন এখানে ক্যাশ ফুল অ্যামাউন্টটাই পে করা লেগেছে যেটুকু আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল। অন্যদিকে ডিসকাউন্টে আমরা দেখেছিলাম ক্যাশ তার চেয়ে 2% কম বা 98% অ্যামাউন্ট পে করা লেগেছিল, কারণ এপ্রিল 15 আমার উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড ছিল। ঠিক আছে, এইটুকুই আমাদের। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আপনি একবারে করে ফেলতে পারবেন যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে, একই টেবিলে জায়গা দিয়ে দেওয়া হবে দিস ইজ রিলেটেড টু ইয়োর রিকোয়ারমেন্ট 2। যদি এপ্রিল 15-এর জায়গায় মে 4-এ আমার ট্রানজেকশনটা হয়ে থাকে। এভরিওয়ান জি স্যার। ওকে, তাহলে এটা ছিল আমাদের এক্সারসাইজ 5.21। আচ্ছা স্যার, হুম হুম। ক্যালকুলেশন তো খালি হলো ওই যে যেগুলার ডিসকাউন্ট থাকবে ওইগুলারই খালি দেখিয়ে দিব নাকি সবগুলারই দেখানো লাগবে? না, সবগুলা বাকিগুলো তো আপনার কোয়েশ্চেনে যেভাবে দেওয়া আছে ম্যাম, দেখেন ওই অ্যামাউন্টগুলোই আমরা ইউজ করছি, দেখানোর কিছু নাই আলাদা করে। ওকে, ডিসকাউন্ট আমাদের বের করে নিতে হবে আসলে, কারণ এগুলো পার্সেন্টেজে দেওয়া থাকে, আমাদের অ্যামাউন্ট বের করা লাগে। সো এগুলো জাস্ট এইভাবে করে দেখাই দিবেন, দ্যাটস অল। ঠিক আছে, সো এক্সারসাইজ 5.21 আমরা দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে সেম প্রবলেম 5.1। এখানে অনেকগুলো ট্রানজেকশনস আছে, ডিফারেন্সটা জাস্ট এক জায়গায়, সেটা হচ্ছে আপনি নিচে রিকোয়ারমেন্ট যখন খেয়াল করবেন এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কথা বলা হচ্ছে, নট পিরিয়ডিক। এখানে পারপেচুয়ালের কথা বলা হচ্ছে। সো আমাদের যেভাবে ডেট ওয়াইজ দেওয়া আছে ইনফরমেশন বুঝে বুঝে আমরা ওভাবেই আসলে আমাদের করতে পারি। সো আমরা প্রবলেম 5.1-এ চলে এসেছি। জাস্ট উপরে একবার পড়ে নেই কি বলছে। কার্নস বুক ওয়্যারহাউস ডিস্ট্রিবিউটস হার্ডব্যাক বুকস টু রিটেল স্টোরস। রিটেল স্টোরদের কাছে সে হচ্ছে হার্ড ব্যাক বুক সেল করে থাকে অ্যান্ড এক্সটেন্ডস ক্রেডিট টার্মস। এখানে ক্রেডিট টার্মের মিনিং হচ্ছে আপনাকে কিছু ধারে বিক্রি করার পরে আপনাকে কিছু সময় দিবে টাকা পে করার। ওকে, অ্যান্ড এই ক্রেডিট টার্মসটা আমাদের এখানে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে অ্যাগেইন 210 নেট 30। ওকে, যেই কাস্টমার কাছে অল অফ ইটস কাস্টমার্স বলা আছে, যেই কাস্টমার কাছে সেল করুক না কেন তার সাথে তার অ্যাগ্রিমেন্ট হচ্ছে যে ধারে আমি সেল করব, আপনাকে 10 দিন সময় দিব, তার মধ্যে যদি আপনি পে আমি আপনাকে 2% ডিসকাউন্ট অ্যালাউ করব। এখানে সেলার হিসেবে কিন্তু কথা বলা হচ্ছে। ওকে, বিকজ দ্য কোম্পানি ইজ এ সেলার। আর যদি 10 দিনের মধ্যে পে করতে না পারেন তাহলে 30 ডেজের মধ্যে আপনি ফুল অ্যামাউন্ট পে করবেন। তো সে হচ্ছে সেলার হিসেবে তার যে কাস্টমার তাদেরকে এই ডিসকাউন্ট এই কন্ডিশন দিয়ে দিচ্ছে। এখন আমরা ট্রানজ্যাকশনগুলোকে দেখব। জুন 1-এ দেখেন পারচেজড বুকস অন অ্যাকাউন্ট
ঠিক আছে? খেয়াল করে দেখেন সে কিন্তু সেলার। তো সেলারের অবশ্যই সেল যেমন করতে হয় তেমনই পারচেজ করতে হয়। এখানে আমরা ২ ধরনের ট্রান্সেকশন দেখছি। পারচেজ, সোল্ড, তারপরে আবার এখানে দেখেন সোল্ড, দেন আবার পারচেজড আছে। ঠিক আছে? আবার সোল্ড আছে। এইভাবে করে ২ টা ট্রান্সেকশনই আছে। অ্যান্ড সবকিছুকে আমার রেকর্ড করতে হবে পারপেচুয়াল মেথডে। সো জুন 1 এ বলা হচ্ছে পারচেজ বুকস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট যদি বলা নাও থাকে আপনার কিন্তু এই ক্রেডিট টার্ম দেখে বুঝে নিতে হবে যে এটা ধারে সে পারচেজ করছে। কারণ এই টার্মের মানেটাই হচ্ছে মধ্যে ইদার টাকা পে করবেন 2% ডিসকাউন্ট পাবেন অথবা 30 দিনের মধ্যে টাকা পে করতেই হবে। সো টাকা আসলে পরে পে করার ব্যাপার আসতেছে, এখন না। এন্ড এখন না মানে হচ্ছে অন অ্যাকাউন্ট। সো এখানে $1600 দিয়ে বুকস পারচেজ করেছে ফ্রম বিন্সফিল্ড পাবলিশার্স। ওকে, তো যদি আমরা পারপেচুয়াল মেথডে কোনো পারচেজ করি ইনভেন্টরি, সেক্ষেত্রে আমরা পারচেজকে ডেবিট করব না, আর ইনভেন্টরি অ্যাকাউন্টকে ডেবিট করব। ওকে, দিস ইজ আওয়ার জুন 1 ট্রানজেকশন। ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, কারণ ইনভেন্টরি আমার এসেছে আর ধারে কেনার কারণে পেয়েবল বা লায়াবিলিটি আমার বেড়েছে। দি অ্যামাউন্ট উড বি $1600। আচ্ছা স্যার, এখানে যদি হলো বুকস এর জায়গায় হলো ইকুইপমেন্ট থাকতো তাহলে কি ইনভেন্টরির জায়গায় ইকুইপমেন্ট লিখতাম? ইয়াপ, ওখানে ইকুইপমেন্ট লিখতেন, কারণ এটা নো লঙ্গার আপনার inventory, এটা আপনার অ্যাসেট হয়ে যাচ্ছে। সো ইকুইপমেন্ট, ফার্নিচার, হোয়াট এভার অ্যাসেট যেটাই আপনি পারচেজ করবেন সেটা ওই অ্যাসেট অ্যাকাউন্টে যাবে, যেমনটা আমরা এর আগে চ্যাপ্টার 1 to 3 তে দেখেছি। ওকে, নেক্সটে আমরা জুন 3 দেখি। জুন 3 তে হচ্ছে সোল্ড বুকস অন অ্যাকাউন্ট টু রিডিং রেইনবো ফর $2500। $2500 দিয়ে সে সেল করছে, অ্যান্ড দ্য কস্ট অফ দ্য বুক সোল্ড ওয়াজ $1440। যখনই পারপেচুয়াল মেথডে বাই অ্যান্ড সেলের কথা উঠবে, সব সময় সেল করার ক্ষেত্রে আপনাকে 2টা পিস অফ ইনফরমেশন দিবে। একটা হচ্ছে কত টাকায় সেল করেছেন, আর একটা হচ্ছে কত টাকার প্রোডাক্ট সেল করেছেন। ঠিক আছে, যেই টাকায় সেল করেছেন 2500 সেটা আপনার সেলস রেভিনিউ হবে, আর যে 1440 টাকার প্রোডাক্ট সেল করেছেন সেটা আপনার কস্ট অফ গুডস সোল্ড হবে। পারপেচুয়াল যেটা করে, অ্যাট দ্য সেম টাইম আপনার ইনভেন্টরি যখন সেল হচ্ছে তখন এটাকে ইনভেন্টরি রিডিউস করে দিয়ে কস্ট অফ গুডস সোল্ডে কনভার্ট করে দেয়। আমি রেকর্ডেড লেকচারে বলেছি অলরেডি। সো এখানে বুক সেল করা হচ্ছে, এখানে অবশ্যই 2টা জার্নাল এন্ট্রি হবে। প্রথমটা যখন সেল করা হচ্ছে তখন জার্নাল এন্ট্রি দিব। তাহলে জুন 3 তে আমার জার্নাল এন্ট্রি হবে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যান্ড সেলস রেভিনিউ ক্রেডিট। ওয়াই? বিকজ আমরা সেল করছি এবং ধারে করছি। দেখেন ধারে যে করছি, কেয়ারফুলি জুন 3 তে কিন্তু কোথাও বলা নাই ধারে করছি। এটা আসলে উপরেই বলে দেওয়া আছে যে সে হচ্ছে তার যত কাস্টমার আছে, অল অফ ইটস কাস্টমার্স, সবার কাছেই কিন্তু সে এই ক্রেডিট টার্মটা দিয়ে থাকে, মানে ধারে সেল করে থাকে। রাইট, অলরেডি এক্সপ্লেইন করেছি। সো এখানে আলাদা করে জুন 3 তে বলতে হবে না। বাই দ্য ওয়ে বলা আছে অন অ্যাকাউন্ট। তো স্ট্রেস আমি আবারও এই বিষয়টার উপর করছি যে আপনার কোয়েশ্চেন যদি অন অ্যাকাউন্ট বলা নাও থাকে, এই কন্ডিশন বুঝতে হবে যে ধারে সেল করা হচ্ছে। ওকে, সো আমাদের এই $2500 এর প্রোডাক্ট সেল করেছি, $2500 দিয়ে আসলে সেল করেছি। সো 2500 ডেবিট অ্যান্ড 2500 ক্রেডিট হলো। আর একই জার্নাল এন্ট্রিতে আমাদের যে কাজটা করতে হবে, যত টাকার প্রোডাক্ট সেল করেছি দ্যাট ইজ 1440, সেটাকে আমার ইনভেন্টরি রিডিউস করে দিতে হবে, কারণ এখন সেল করে ফেলার মানে হচ্ছে আপনার হাতে আর ইনভেন্টরি নাই, ইনভেন্টরি সেল হয়ে গেছে। আর এটাকে কস্ট অফ গুডস সোল্ডে কনভার্ট করে দিতে হবে। এখানে গুডসের জায়গায় বুকস আছে, কস্ট অফ দ্য বুক সোল্ড। ওকে, তো একই জিনিস, আসলে আমরা কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টটা ইউজ করব। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয়ে যাবে, কারণ আমার এক্সপেন্স বেড়ে যাচ্ছে সেল করার কারণে, আর ইনভেন্টরি ক্রেডিট হবে, কারণ সেল করার কারণে ইনভেন্টরি হয়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস, আপনারা যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট পড়েছিলেন, ওটার সাথে এটাকে মিলায় দেখেন একই জিনিস। সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ডও এক্সপেন্স, আর সাপ্লাইজ হচ্ছে অ্যাসেট, ইনভেন্টরিটাও আসলে অ্যাসেট। তো এখানে বেসিকলি ইনভেন্টরি বা অ্যাসেট ক্রেডিট হয়ে
কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হচ্ছে মানে অ্যাসেট এক্সপেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। কেন এক্সপেন্সে কনভার্ট হচ্ছে? বিকজ আপনি এখন এটাকে রেভিনিউ জেনারেশনে বা সেলসে কন্ট্রিবিউট করে ফেলেছেন। দি অ্যামাউন্ট হিয়ার উইল বি 1440 অ্যান্ড এখানে 1440 এর ইনভেন্টরি কমে যাবে। গেল। আচ্ছা স্যার, এই জায়গায় যদি বলা না থাকতো যে হলো সব কি মানে সব হলো ক্রেডিট টার্মে করা হচ্ছে, আর যদি অন অ্যাকাউন্টও না লেখা থাকতো, তাহলে কি ক্যাশ ধরে নিতাম? ধরে নিতেন, বাট ভুল হতো ধরলে, কারণ তখন তো মনোযোগ দেন যদি নাই। কোনো কিছুই লেখা না থাকে জাস্ট আ মিনিট তাহলে? ম্যাম, এখানে কি বলে দিয়েছি না এই অ্যাসাম্পশন আমাদের এই ম্যাথে অ্যাপ্লিকেবল? তাহলে এত কোয়েশ্চেন কোত্থেকে আসবে বলেন? ও সরি স্যার। ইয়া, কিপ ইন মাইন্ড। জুন 6 এ চলে আসি। June 6 received $100 credit for books returned to Beansfield Publishers. এটা একটু ডিফারেন্ট বা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। এটাকে সিম্পলি যদি ইন্টারপ্রেট করি, এটা হচ্ছে আসলে আপনি বুকস রিটার্ন করে দিয়েছেন, সিম্পলি, আর কিছু না। ইনভেন্টরি আপনি রিটার্ন করে দিয়েছেন বিনসফিল্ডের কাছে। ওকে, বিনসফিল্ড থেকে দেখেন আপনি $1600 দিয়ে কিনেছিলেন, পারচেজ করেছিলেন, তাকে এখন আপনি রিটার্ন করে দিচ্ছেন $100 এর জন্য। এখানে এটা আসলে ক্রেডিট বা অ্যালাউয়েন্স। এটার মানে হচ্ছে আপনি রিটার্ন করে আপনার লায়াবিলিটি কমে যাচ্ছে এরকম কিছু না। আসলে রিটার্ন করার কারণে আপনি এই $100 দিয়ে ফিউচারে এটাকে ইউজ করে প্রোডাক্ট কিনতে পারবেন, বাট টাকা পে করতে হবে না, এরকম মিনিং। এটাকে ক্রেডিট বা অ্যালাউয়েন্স বলা হয়, বাট আমরা এটাকে রিটার্নের মতো ট্রিট করি সিম্পলি। ওকে, সো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে ইনভেন্টরি রিটার্ন রিলেটেড। সো ইনভেন্টরি যখন আমরা কিনেছি, ইনভেন্টরি ডেবিট করেছি অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছি। এখন রিটার্ন করে দিলে তার উল্টাটা করব, ইনভেন্টরি চলে যাচ্ছে দেখে ক্রেডিট করব, আর আমার লায়াবিলিটি বা অ্যাকাউন্টস পেয়েবল কমে যাচ্ছে দেখে ডেবিট করব। সো এটা আমাদের $100 এর জন্য জুন 6 ট্রানজ্যাকশনটা হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যান্ড ইনভেন্টরি ক্রেডিট $100। আই হোপ এটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এটা দেখেন জুন 6 হচ্ছে বেসিক্যালি আমাদের জুন 1 এর ঠিক অপোজিট। খেয়াল করে দেখেছেন, জুন 1 এ পারচেজ করেছেন দেখে বেড়ে গেল ডেবিট, আর ফিউচারে পে করবেন দেখে পেয়েবল লায়াবিলিটি ক্রেডিট। আর জুন 6 এ এসে তার অপোজিটটা হয়ে গেল, যত টাকা আপনি রিটার্ন করছেন তত টাকা আর পে করা লাগবে না দেখে পেয়েবল আপনার হয়ে গেল ডেবিট, আর ইনভেন্টরি রিটার্ন করে দিচ্ছেন দেখে কমে যাচ্ছে, তাই ইনভেন্টরি ক্রেডিট হয়ে গেল 100। ওকে, নেক্সট এ জুন 6 আমাদের গেল। জুন 9 এ এসে আমরা দেখি বিনসফিল্ড পাবলিশারকে কিন্তু ফুল অ্যামাউন্ট পে করা হয়েছে। ওকে, বিনসফিল্ডের সাথে তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আপনার একটা অলরেডি চুক্তি ছিল যে যদি তাকে 10 দিনের মধ্যে পে করেন 2% ডিসকাউন্ট পাবেন। তাহলে জুন 1 এ পারচেজ করেছেন আর জুন 9 তে গিয়ে আপনি পে করেছেন। অবশ্যই এটা 10 দিনের মধ্যে পে করেছেন, তো আপনি এখানে কিন্তু তার কিছু টাকা ডিসকাউন্ট আসলে পাবেন। আর এটা হচ্ছে আমাদের পারচেজ $1800, আমাদের পারচেজ ডিসকাউন্ট হিসেবে আমরা ট্রিট করব, রাইট নাকি? জুন 9 এ তাহলে আমরা চলে আসি। জুন 9 আমাদের কি হবে? ট্রানজ্যাকশনস। বোঝা যাচ্ছে তো? জুন 9 বিনসফিল্ড হচ্ছে আমার কি ছিল, তার কাছ থেকে আমি পারচেজ করেছিলাম অন অ্যাকাউন্ট, তাকে এখন গিয়ে আমরা পে করে দিব। তাহলে জুন 9 এ যদি একটু তাকাই, আমাদের দেখেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছিলাম 1600, বাট এই সেম কোম্পানিকে কিন্তু আমি জুন 6 এ কিছু রিটার্ন করে দিয়েছিলাম, তার মানে আমার 1500 আসলে তাকে পেয়েবল থাকবে। তো আমরা শুরুতে যেটা করব, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করব, কারণ সে আর আমার কাছে পাবে না। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করব, তারপরে আমি এখানে ক্যাশ পে করছি, ক্যাশ, আর অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে কি ক্রেডিট করব বলেন তো? যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি তাহলে কি ক্রেডিট করব?
হুম ইনভেন্টরি ক্রেডিট করব, রিমেম্বার দিস ইজ আওয়ার পারপেচুয়াল মেথড। তাহলে শিটে গিয়ে আপনাদের একবার রিভিউ করে দেই যে পারপেচুয়াল মেথডে আমার যে কোনো পারচেজ আর পারচেজ রিলেটেড ট্রানজেকশন সব কিছু আমার ইনভেন্টরিতে যাবে। সো পারচেজ ডিসকাউন্ট করলে আমার কি হচ্ছে বলেন তো, পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট। ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে, যেখানে আগের ম্যাথে আমরা দেখেছিলাম পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট হয়েছিল। ওকে, সো এটাই হচ্ছে পিরিয়ডিক মেথড। সে হচ্ছে ইনভেন্টরির কোনো হিসাব কিন্তু সারা বছর রাখে না। আর পারপেচুয়াল হচ্ছে সে কিন্তু প্রতি মোমেন্টে ইনভেন্টরি হিসাব ট্র্যাক করে, কিনলে ডেবিট করবে, রিটার্ন দিয়ে দিলে ক্রেডিট করে দিবে, ডিসকাউন্ট পেয়ে গেলে ইনভেন্টরি ভ্যালু রিডিউস করে দিবে, আবার ফ্রেট কস্ট যখনই হবে ইনভেন্টরিকে ইনক্লুড করে দিবে। ওকে, সবকিছু ইনভেন্টরি অ্যাকাউন্টে যাবে পারপেচুয়াল মেথডে। ওকে, সো অ্যাকাউন্টস পেয়েবল আসলে আমার কত এখানে? দি অ্যান্সার ইজ, আগে আমি 1600 দিয়ে পে করেছিলাম নোটিস অন দ্য জুন 1 ট্রানজেকশন, তারপরে আমি $100 কিন্তু রিটার্ন করেছি। ঠিক আছে, তাহলে আমার ইকুয়ালস 1500 আলটিমেট অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, আর এখন আমরা যেটা করছি, কিছু ডিসকাউন্ট পাচ্ছি। নিচে কোয়েশ্চেনে বলা আছে যে ডিসকাউন্টটা কত পাচ্ছি, সেটা হচ্ছে 2%। সরি, এখানে এই 2%টা দেখেন, যার কাছ থেকে আমি কিনেছিলাম তার কাছ থেকে ডিসকাউন্ট আমি পাচ্ছি 2%। সো ক্যাশ আপনি 98% পে করছেন, সো 1500 টাইমস 98% কত হয় সেটা আমরা বের করব। ইনভেন্টরি 1500 টাইমস 2% কত হয় সেটা বের করব। এটা যদি 30 হয়, এখানে আমরা আরো সিম্পল ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা বাকিটা ক্যাশ পে করছি। ওকে, সো আপনার কাছে টাকা আলটিমেটলি পাবে 1500, কিন্তু কেন? কারণ 1600 যদিও আগে পাওয়ার কথা, বাট 100 আপনি রিটার্ন করে দিয়েছিলেন, সো 1500 আলটিমেটলি পাবে। আর ক্যাশ টাকা আপনি পুরোটা পে করছেন না, 98% বা 1470 পে করছেন। ওকে, 1470 পে করছেন, অ্যান্ড এখানে ইনভেন্টরি বা ডিসকাউন্ট আপনার 30 হয়ে যাচ্ছে, সো দুইটা মিলে আমার 1500 হচ্ছে গিয়ে। ঠিক আছে, দুইটা মিলে আমাদের 1500 হচ্ছে। এরপরে আসি আমাদের জুন 15, পেমেন্ট ইন ফুল ফ্রম রিডিং রেইনবো। এখানে রিডিং রেইনবো কোথায় আছে? তার কাছে একটু ব্যাক যাওয়া লাগবে আমাদের। দেখেন তো উপরে রিডিং রেইনবো কোথায়? জুনের 3 তারিখ। ওকে, সো জুনের 3 তারিখে দেখেন রিডিং রেইনবো, তার সাথে আমার কি হয়েছিল, আমি তাকে সেল করেছিলাম বুকস অন অ্যাকাউন্ট $2500 দিয়ে, অ্যান্ড কস্ট অফ দ্য বুকস সোল্ড ওয়াজ দিস অ্যামাউন্ট। তো আমরা আসলে সেলসে ফোকাস করব, যে 2500 টাকা দিয়ে সেল করেছিলাম, কারণ যেটা সেল করেছি সেটাই হচ্ছে আমি ফিউচারে রিসিভ করব। আর এই ফিউচারটা হচ্ছে গিয়ে এখন জুন 15, যেখানে আমরা কি দেখাচ্ছে বলেন তো, রিসিভড পেমেন্ট ইন ফুল। ওকে, সো আবারও যার কাছে আমি সেল করেছিলাম জুন 3-তে, তার কাছ থেকে আমি এখন গিয়ে পেমেন্ট পাচ্ছি, রাইট? জুন 15-এ পেমেন্ট পাচ্ছি, বাট আমার কিন্তু উপরে বলা আছে যে আমি সব কাস্টমারকে আসলে ডিসকাউন্ট দিয়ে থাকি যদি সে ডিসকাউন্ট আমাকে অ্যামাউন্ট পে করে। সো রিডিং রেইনবো এখন একটু বলেন, সে যদি আমার কাছ থেকে ধারে জুন 3-এ কিনে থাকে আর আমাকে পেমেন্টটা জুন 15-তে এসে করে, সে কি ডিসকাউন্ট পাবে? না, পাবে না। রাইট, সে ডিসকাউন্ট আসলে পাবে না, কারণ তার পেমেন্ট করতে করতে 12 দিন সময় লেগে গেছে। আর ডিসকাউন্ট পাওয়ার কন্ডিশন হচ্ছে 10 দিনের মধ্যে পে করতে হবে। সো সে ডিসকাউন্ট পাবে না, বরং তার যে 100% পেমেন্ট সেটা সে আমাকে করে দিবে। ওকে, সেই 100% পেমেন্টটা সে আমাকে আসলে করে দিবে। সো এটার জন্য আমরা কি করব, পেমেন্ট যদি আমাকে করে দেয়, পেমেন্ট করে দিলে আমরা ক্যাশ পেয়ে যাচ্ছি, ক্যাশ ডেবিট, অ্যান্ড যে টাকা রিসিভ করার কথা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল, সেটা আমি পেয়ে যাচ্ছি, সো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে জুন 3-তে এসে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল কত ছিল, $2500।
টা আমি এখন তার কাছ থেকে রিসিভ করছি, কোনো ডিসকাউন্ট তাকে আমি অ্যালাউ করছি না। সো 2500 জাস্ট ডেবিট হবে অ্যান্ড 2500 ক্রেডিট হবে। যদি আমাকে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পে করতো তাহলে অবশ্যই তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া লাগতো, যেটা আমাদের সেলস ডিসকাউন্ট হিসেবে ডেবিট হয়ে যেত। ওকে, সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখেন, সেলস ডিসকাউন্ট আমাদের যখন হয়, সেলস ডিসকাউন্টটা ডেবিট হয়ে যেত ক্যাশের সাথে, বাট এখানে কোনো সেলস ডিসকাউন্ট দিচ্ছি না, তো শুধু ক্যাশ ডেবিট, রিসিভেবল ক্রেডিট করেছি আমরা। এখানে এসে ক্যাশ ডেবিট অ্যান্ড রিসিভেবল ক্রেডিট করেছি আমরা। ওকে, এটা আমরা হোপফুলি ক্লিয়ার। দেন হচ্ছে জুন 17-এ মুভ করি। জুন 17-এ আবার দেখেন সোল্ড বুকস অন অ্যাকাউন্ট টু র্যাপ বুকস ফর $1800। যখনই পারপেচুয়াল মেথডে দেখেন সেলসের কথা বলবে, কত টাকা দিয়ে সেল করছে, তখনই কিন্তু আপনার কস্ট অফ গুডস সোল্ডের কথাও বলবে, কত টাকার প্রোডাক্ট সেল করছে। সি দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড, এখানে 1080 মেনশন করে দেওয়া আছে। ওকে, সো 1080 ওয়ার্থ অফ ইনভেন্টরি আপনি কি করেছেন, সেল করেছেন, অ্যান্ড কত টাকা দিয়ে সেল করেছেন, 1800 টাকা বা ডলার্স দিয়ে সেল করেছেন। ওকে, সো এখানে পারপেচুয়াল মেথডে সেল করা মানে আমাদের আবার দুইটা ট্রানজেকশন হবে, এক্স্যাক্টলি আগেরটাই হবে। এটা আমি কপি পেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার জুন 17, ঠিক আছে। সো অ্যাকাউন্টস রিসিভেবল আর সেল, কত টাকার সেল করেছেন, সরি কত টাকা দিয়ে সেল করেছেন, আসলে সেলিং প্রাইস কোনটা সেটা লিখে দিবেন, আর কস্ট অফ গুডস হলো আপনার বাইং প্রাইস বা কস্ট কত সেটা লিখে দিবেন। দ্যাটস ডান। আমার অ্যামাউন্ট হচ্ছে 1800 অ্যান্ড 1080। ঠিক আছে, আগে অ্যাকাউন্টস রিসিভেবল আর সেলস আমরা দিয়ে লিখলাম। এবার আমরা কস্ট অফ গুডস সোল্ড লিখবো হচ্ছে 1080, দ্যাট ইজ আপনি $1080 এর প্রোডাক্ট সেল করেছেন অ্যান্ড $1800 দিয়ে সেল করেছেন। ওকে, সো পারপেচুয়াল মেথডের বৈশিষ্ট্যটা খেয়াল করে দেখেন, যখনই আমরা পারচেজ করছি ইনভেন্টরি বাড়ায় দিচ্ছি, যখনই আবার আমরা সেল করছি খেয়াল করে দেখেন ইনভেন্টরি কমিয়ে দিচ্ছি, আবার যখন আমরা রিটার্ন করে দিচ্ছি ইনভেন্টরি কমিয়ে দিচ্ছি, যখনই আমরা এখানে ডিসকাউন্ট পাচ্ছি ইনভেন্টরির কস্ট আমার কমে যাচ্ছে, আবার যখনই সেল করছি ইনভেন্টরি কমে যাচ্ছে। আফটার এভরি পারচেজ অ্যান্ড পারচেজ রিলেটেড ট্রানজেকশনস অ্যাজ ওয়েল এজ সেলস রিলেটেড ট্রানজেকশনস, আমার ইনভেন্টরির ভ্যালু কিন্তু কনস্ট্যান্টলি আপডেট হচ্ছে। সো এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আমার রিয়েল টাইমে হাতে কত ইনভেন্টরি আছে সেটা ট্র্যাক করা যাচ্ছে। দ্যাটস ওয়াই ইনভেন্টরি স্টক আউট হওয়ার আগে আমি ম্যানেজ করতে পারছি। আবার ইনভেন্টরি যাতে আমার এক্সেসিভলি স্টকে পড়ে না থাকে, সেটা ইনক্রিজ না হয় বা সেটা নষ্ট না হয়ে যায়, সেটাও আমি কন্ট্রোল করতে পারছি। ওকে, দিজ আর দ্য বেনিফিটস অফ দি পারপেচুয়াল সিস্টেম। দেন জুন 17-এর পরে আসি জুন 20-তে। এখানে বলা হচ্ছে আবার পারচেজ বুকস অন অ্যাকাউন্ট ফর $1800 ফ্রম ম্যাকগিন পাবলিশার্স। এখানে আবার টার্মস হচ্ছে ডিফারেন্ট। ওকে, শুরু থেকে যে আমরা 210 নেট 30 দেখতেছি, এটাকে জাস্ট মাথায় রেখে এই 215 নেট 30-কে ইগনোর করে যাবেন না, এখানে আবার 215 দিয়ে দিয়েছে কিন্তু। ওকে, সো এটাকে ফোকাস করে আমরা দেখি এখন, যেহেতু পারচেজ করেছেন অন অ্যাকাউন্ট 1800 দিয়ে, তাহলে আমার ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে $1800 জুন 20-তে। $1800 এটা গেল। ওকে, জুন 20 হচ্ছে আমাদের টু দিস ট্রানজেকশন। কই গেল জুন 1, অন অ্যাকাউন্ট পারচেজ করেছিলেন 1600 দিয়ে, এখানে আবার এসে অন অ্যাকাউন্ট পারচেজ করছেন 1800 দিয়ে। জুন 20 গেল। আফটার জুন 20 আমরা জুন 24 দেখতে পাচ্ছি, বলা হচ্ছে রিসিভড পেমেন্ট ইন ফুল ফ্রম র্যাপ বুকস। র্যাপ বুকসকে পেয়ে যাবেন হচ্ছে উপরে গিয়ে, আমরা দেখতে পাচ্ছি জুন 17-এ, কিন্তু এই যে জুন 17-এ র্যাপ বুকস ছিল, তার কাছে আপনি সেল করেছিলেন $1800 দিয়ে। ওকে, আর তার কাছ থেকে আপনি এখন কি করছেন, পেমেন্ট রিসিভ করছেন ইন ফুল। সো জুন 17-এ যখন সেল করেছেন $1800 দিয়ে, তাকে কিন্তু উপরে একটা কমন কন্ডিশন দেওয়া আছে অল কাস্টমারের জন্য, যে 10 দিনের মধ্যে পে করলে 2% ডিসকাউন্ট তাকে আমি অ্যালাউ করব।
আর যদি না পারে তাহলে 30 ডেজের মধ্যে ফুল পেমেন্ট করবে। ঠিক আছে? তো সেটা অনুযায়ী দেখেন র‍্যাপ বুকস আমার কাছ থেকে কিনেছে হচ্ছে জুন 17 এ আর আমাকে জুন 24 এ। ইট মিনস আমি সেলার হিসেবে তার কাছ থেকে বা সে আমাকে বায়ার হিসেবে কিন্তু উইদিন দ্য ফার্স্ট 10 ডেজ অফ পারচেজ পে করে দিচ্ছে। ওকে? তো সে যেহেতু 10 ডেজের মধ্যে পে করছে বা আমি পেমেন্ট রিসিভ করছি, অবশ্যই তাকে 2% ডিসকাউন্ট অ্যালাউ করতে হবে। অ্যান্ড কোন অ্যামাউন্টে 2%? যে অ্যামাউন্টে তার কাছে সেল করেছিলাম দ্যাট ইজ $1800। ওকে? সো $1800 আমার রিসিভেবল ফুল কমে যাবে। তার 98% ক্যাশ আমি রিসিভ করছি আর তার 2% ডিসকাউন্ট আমি অ্যালাউ করছি। সো আমার দেখেন $1800 কিন্তু রিসিভেবল ছিল। কিভাবে পাবেন? এই যে এখানেই জুন 17 এ রিসিভেবল $1800। এটা রিসিভেবল এজন্য লিখেছিলেন কারণ ফিউচারে আপনি রিসিভ করবেন। এখন জুন 24 এ এসে ফিউচারে এসে আপনি অ্যামাউন্টটা রিসিভ করে ফেলেছেন। সো এইজন্য আপনার অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু আগে ক্রেডিট হবে। অ্যাকাউন্টস রিসিভেবল আপনার ক্রেডিট হয়ে যাবে। ওকে? আর আপনি কি করছেন বলেন তো? ক্যাশ পাচ্ছেন, ক্যাশ রিসিভ করছেন, ক্যাশ ডেবিট হবে। ক্যাশ ডেবিট হয়ে গেল। আর সাথে যেহেতু 10 দিনের মধ্যে আপনাকে পে করছে আপনি কিছু ডিসকাউন্ট অ্যালাউ করছেন। সো এটা হচ্ছে আপনার সেলস ডিসকাউন্ট ডেবিট হয়ে যাবে। সেলস ডিসকাউন্ট আপনার ডেবিট হয়ে যাবে। ক্যাশ ডেবিট হবে কারণ ক্যাশ রিসিভ করছেন। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে কারণ সে আপনাকে এখন পে করে দিচ্ছে। আর রিসিভেবল সেটা থাকবে না। অ্যাকাউন্টস রিসিভেবল $1800 ক্রেডিট কারণ এখানে জুন 17 এ দেখেন আপনি ধারে বিক্রি করেছিলেন $1800 দিয়ে, সেটা পুরোটা ক্রেডিট হয়ে গেল। বাট আপনি এখন কি করছেন? ডিসকাউন্টটাকে 2% দিয়েছেন। ওকে? সো সেলস ডিসকাউন্ট 2% 36 হয়ে যাবে। আপনি তাকে ডিসকাউন্ট দিয়েছেন, এবার দিয়েছেন দেখে কিন্তু এটা ডেবিট হচ্ছে। সো 36 হয়ে গেল ডেবিট। আর বাকি অ্যামাউন্টটা 36 মাইনাস করলে যেটা হয় সেটা আপনি ক্যাশে আলটিমেটলি তার কাছ থেকে পাচ্ছেন। 1764। এটা কি ক্লিয়ার সবার কাছে? একটু বলবেন। আর কারো কোনো জি স্যার। কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে সেটাও বলবেন, সেটা আমরা দেখে সামনে আগাই। ঠিক আছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই জুন 24 কে আমরা জুন 15 এর সাথে কম্পেয়ার করে দেখি। হ্যাঁ, জুন 15 আর জুন 24 আসলে একই জিনিস উইথ আ মাইনর ডিফারেন্স। সেটা হচ্ছে জুন 15 এ কিন্তু আপনি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন না। দ্যাটস ওয়াই যেটা 2500 রিসিভেবল ছিল, ওকে, উপরে এসে দেখেন এখানে 2500 যে রিসিভেবল ছিল পুরোটা এখানে ক্রেডিট হয়ে গেল আর পুরো টাকা আপনি ক্যাশে পেয়ে গেছেন। ক্যাশে 100% পাওয়ার মানেই হচ্ছে আপনি কোনো ডিসকাউন্ট দেন নাই। অন্যদিকে এটার সাথে জুন 15 সাথে জুন 24 এর ডিফারেন্সটা হচ্ছে এখানে আপনি কিছু টাকা কম ক্যাশ পেয়েছেন কারণ আপনার ডিসকাউন্ট দেওয়া লেগেছে। সো এখানে দেখেন 1800 অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হলেও 1800 ক্যাশ ডেবিট কিন্তু হয় নাই। কিছুটা কম ডেবিট হয়েছে কারণ 2% এর মতো অ্যামাউন্ট আপনি ডিসকাউন্ট দিয়েছেন। সো 98% অ্যামাউন্ট আপনি আসলে আলটিমেটলি রিসিভ করেছেন ক্যাশে। অ্যান্ড যেটা রিসিভ করবেন সেটাই আপনার ডেবিট, ক্যাশ যেহেতু আমার অ্যাসেট। ওকে? সো আফটার জুন 24 আমরা একটু সামনে আগাই। জুন 26 এ দেখেন গিয়ে কি বলছে। জুন 26 এ বলছে হচ্ছে পেইড ম্যাকগিন পাবলিশার্স ইন ফুল। এখন আবার উপরে গিয়ে আমার ম্যাকগিন পাবলিশার্স খোঁজা লাগবে, সেটা আমরা জুন 20 তেই দেখতে পাচ্ছি ম্যাকগিন পাবলিশার্স। ওকে? তাকে পে কেন করব? কারণ তার কাছ থেকে আমি কিনেছিলাম। ওকে? অ্যান্ড ডিসকাউন্ট কন্ডিশন হচ্ছে 215 নেট 30। সো জুনের 20 তারিখে আমি কিনেছি আর তাকে আমি পে করছি জুনের 26 তারিখে। সো উইদিন 6 ডেজ আমি আসলে পে করে দিচ্ছি, যেখানে আমার 15 ডেজের স্কোপ ছিল। দেন ডেফিনেটলি আমি এখানে ডিসকাউন্ট পাবো, যেহেতু আমি পারচেজ করেছিলাম আমি ডিসকাউন্ট এখানে পাবো। ওকে? সো পারচেজ করলে যখন ডিসকাউন্ট পাওয়া যায় সেটার জার্নাল এন্ট্রিটা আমরা অলরেডি করেছি, সেটা আমি কপি পেস্ট করে নিচ্ছি এখানে। এখানে হচ্ছে এটা ছিল। The date is June 26.
ওকে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে কারণ আপনি পে করে দিচ্ছেন আর পেয়েবল থাকবে না। ক্যাশ ক্রেডিট হবে কারণ অবশ্যই ক্যাশ পে করছেন, সো ক্যাশ চলে যাচ্ছে। আর ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, হুইচ ইজ আপনি যখনই পারপেচুয়াল মেথডে ডিসকাউন্ট রেকর্ড করবেন আপনার ইনভেন্টরির ভ্যালু কমে যাবে, ডিসকাউন্ট পাওয়া মানে ইনভেন্টরি কস্ট কমে যাওয়া। সো ইনভেন্টরি এখানে এই লজিক দিয়ে ক্রেডিট করা হচ্ছে। ওকে, এখন আসি আমরা অ্যামাউন্টে। তাহলে যেটা হচ্ছে ম্যাকগিন পাবলিশার্স ছিল হচ্ছে জুন 20-তে দেখেন আমরা কি করেছি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছি। সো পেয়েবল হচ্ছে আপনার 1800 ছিল, এখানে অ্যাকাউন্টস পেয়েবল পুরো 1800টাই ডেবিট হয়ে যাবে। ওকে, এখানে কোনো রিটার্ন নাই, কিন্তু যদি এই 1800 এর আপনি পারচেজ করার পরে রিটার্ন করে দিতেন $100 বা $200, তাহলে সেক্ষেত্রে আমরা 100 বা 200 যাই থাকতো 18 থেকে মাইনাস করে দিতাম, কারণ যেটা রিটার্ন করেছেন সেটার জন্য তো আর পেও করবেন না, ডিসকাউন্টও পাবেন না। সো 1800 এখানে ডিরেক্ট আমরা লিখেছি। তারপর ক্যাশ আমরা পে করব, নট অ্যামাউন্ট বাট কিছু ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট কত এখানে বলা আছে, 2% ডিসকাউন্ট। সো আমি আগে ইনভেন্টরি 2% ডিসকাউন্ট বের করে ফেলি। এখানে আবার 36 দেখা যাচ্ছে, আমাদের আসলে ঠিক উপরে আমরা 1800 যখন 1800 দিয়ে কিনেছিলাম, এই যে দেখেন 1800 দিয়ে কিনেছিলাম, এটার উপর 2% ডিসকাউন্ট আমরা অ্যালাউ করেছিলাম। আবার এখন 1800 দিয়ে আমরা 1800 দিয়ে যখন সেল করেছিলাম এটার উপরও 2% ডিসকাউন্ট অ্যালাউ করেছিলাম। আর এখন 1800 দিয়ে আমরা কিনছি, এখানেও 2% ডিসকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি আসলে। ওকে, সো এখানে আমাদের 1764 ক্যাশ টাকা পে করছি, 6 আমি ডিসকাউন্ট, যেহেতু আমি পে করছি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি, আর ডিসকাউন্ট পাওয়ার মানে হচ্ছে আমার ইনভেন্টরি কস্ট ইভেন্চুয়ালি কমে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের জুন 26। আফটার দ্যাট জুন 28-এ আমরা আসি, এখানে বলা হচ্ছে আবার সোল্ড বুকস অন অ্যাকাউন্ট টু বিটেন বুক স্টোর ফর $1600, দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 970। একই রকম আর কি। হ্যাঁ, উপরে আমরা দুইটা সেলস অলরেডি দেখেছি, কত টাকার কত টাকা দিয়ে সেল করা হচ্ছে সেটাও দেওয়া আছে, আর সেটার কস্ট কত বা কত টাকার প্রোডাক্ট সেল করছেন সেটাও দেওয়া আছে। সো আমি আবারও অন অ্যাকাউন্ট সেলসের পারপেচুয়াল মেথডে যে জার্নাল এন্ট্রি সেটাকে কপি পেস্ট করে নিচ্ছি। জুন 28, সো কত টাকা দিয়ে সেল করেছে সেটা হচ্ছে 1600, আর কত টাকার প্রোডাক্ট সেল করেছেন সেটা 970 দেওয়া আছে। ওকে, সো 970 আমাদের হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড আর ইনভেন্টরি। ঠিক আছে, এই জুন 28, তারপর হচ্ছে জুন 17, জুন 3, অল দিস ট্রানজাকশনস আর অ্যালাইক মানে সেম, সিমিলার। যত টাকার আপনি প্রোডাক্ট সেল করছেন সেটা কস্ট অফ গুডস সোল্ড, আর যত টাকা দিয়ে সেল করছেন সেলিং প্রাইস সেটা সেলস রেভিনিউ। ওকে, অ্যাগেইন এখানেও দেখেন $1800 দিয়ে সেল করেছেন, সো $1800 আপনার কি এখানে সেলস রেভিনিউ, আর যেটার কস্ট ছিল বা কত টাকার প্রোডাক্ট 1080 সেটা হচ্ছে 1080 এখানে কস্ট অফ গুডস সোল্ড ইনভেন্টরিতে গেল। সেম এখানে জুন 28-এও হয়েছে। ওকে, দেন আমরা একদম শেষে চলে আসছি, জুন 30-তে বলা হচ্ছে গ্র্যান্টেড বিট অ্যান্ড বুক স্টোর $120 ক্রেডিট ফর বুকস রিটার্নড কস্টিং 72। এটা একটা ইম্পর্টেন্ট ট্রানজেকশন। এটার মিনিংটা হচ্ছে দেখেন, বিট অ্যান্ড বুক স্টোর ঠিক জুন 28-এ আমরা মাত্র করেছি, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে বিটেনের কাছে আপনি কিন্তু সেল করেছেন অন অ্যাকাউন্ট। ওকে, সেল করেছেন $1600 এর প্রোডাক্ট যার কস্ট ছিল 970। এখন যেটা হচ্ছে বিটেন আপনাকে আসলে এই 1600 এর মধ্যে $120 এর প্রোডাক্ট রিটার্ন করে দিয়েছে। এটা কিন্তু আপনার সেলস রিটার্নস, আপনি সেল করে রিটার্ন পাচ্ছেন।
ওকে, এটা সেলস রিটার্ন, আপনি সেলস করে রিটার্ন পাচ্ছেন এখানে। তো সেলস রিটার্নের জন্য আমরা এখানে যে সেলস এর ট্রানজাকশন দেখেছি তার অপোজিটটা দিব। সো এখানে সেলস রিটার্ন হলে আমাদের সেলস রিটার্নস ডেবিট হয়ে যাবে অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। কেন হবে? সিম্পল লজিক, কারণ যখন আপনি সেল করেছেন সেলস রেভিনিউ ক্রেডিট হয়েছে, এখন যেহেতু সেলস রিটার্ন পাচ্ছেন সেটা হচ্ছে রেভিনিউ এর উল্টা, সো সেটা ডেবিট হয়ে গেল। আর সেল করার সময় আপনার এক্সপেকটেশন ছিল ফিউচারে রিসিভ করবেন, তাই রিসিভেবল অ্যাসেট ডেবিট করেছেন। বাট এখন যেহেতু রিটার্ন পেয়ে যাচ্ছেন, যে অ্যামাউন্ট রিটার্ন পাচ্ছেন সেটা আর রিসিভ করবেন না, দ্যাটস ওয়াই রিসিভেবল ক্রেডিট হয়ে গেল। ওকে, সো এই প্রথম জিনিসটার উল্টাটা এখানে করেছি। আবার এই দ্বিতীয় পার্ট যেটা কস্ট অফ গুডস সোল্ড আর ইনভেন্টরি, এটার অপোজিটটাও এখানে করব আমরা। আগে ইনভেন্টরি ক্রেডিট ছিল কারণ সেল করার কারণে চলে গিয়েছিল, এখন ইনভেন্টরি ডেবিট করবেন কারণ রিটার্ন চলে এসে ইনভেন্টরি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এন্ড ইনভেন্টরি ডেবিট হওয়ার পর কস্ট অফ গুডস সোল্ডটা আমরা আগে ডেবিট করেছিলাম, এবার করে দিব। ওকে, সো সেলস রিটার্নস আপনার কত টাকার প্রোডাক্ট আসছে, অ্যান্সার ইজ 72। আর যে সেল করেছিলেন সে সেলিং এর 120 টাকা ওয়ার্থ অফ প্রোডাক্ট আপনার আমরা সেলস কমে যাচ্ছে সেটাকে দেখাবো। সো এখানে বেসিক্যালি 120 হবে উপরে, আর এখানে আর 72 হচ্ছে তার কস্ট। সো 72 ইনভেন্টরি আবার বেড়ে যাচ্ছে অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড আবার আমার কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পুরো একটা এক্সহস্টিভ বাই অ্যান্ড সেল সাইমালটেনিয়াসলি, সাথে হচ্ছে পারচেজ রিটার্ন এন্ড সেলস রিটার্ন, সবকিছু একসাথে আমরা জার্নাল এন্ট্রিতে দেখলাম। ওকে, সো শুরুতেই যেটা বললাম যে জার্নাল এন্ট্রি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এরিয়া এই চ্যাপ্টারের, এটাকে খুব ডিল করবেন, ভালো মতো প্র্যাকটিস করবেন। এটা গেল আমাদের। এখন আমাদের আরেকটা কাজ বাকি সিম্পলি, সেটা হচ্ছে গিয়ে উপরে আমরা যে লাস্ট ক্লাসে ম্যাথ করেছিলাম এক্সারসাইজ 5.18, এটা কিন্তু টাইম শর্ট ছিল দেখে আমরা করতে পারিনি। ওকে, এখানে আমাদের গ্রস প্রফিট বের করতে হবে, ইনকাম স্টেটমেন্ট করতে হবে বেসিক্যালি, দেন হচ্ছে নেট ইনকাম বের করতে হবে। এটা কোয়াইট ইজি আর সিম্পল। এটা আমাদের এই ফরম্যাট যেটা আমরা এক্সটেন্সিভলি ফোকাস দিয়ে শিখেছিলাম, এই ফরম্যাটের উপর বেস করে প্রিপেয়ার করলেই হয়ে যাবে। আমি জাস্ট ব্রিফলি আপনাদের করিয়ে দিচ্ছি। ওকে, এটা আমাদের যেহেতু গ্রস প্রফিট বের করতে হবে, মানে পুরো একটা ইনকাম স্টেটমেন্টই করতে হবে। আমি জাস্ট দেখেন কিভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি শর্টকাটে, প্র্যাকটিস করে নেবেন তাহলেই হবে। কোয়েশ্চেনে বলা হচ্ছে অন January 1, 2022 ব্রুক হ্যানসন কোম্পানি হ্যাড ইনভেন্টরি অফ $50,000। সো যখনই ইনভেন্টরি আসলে পিরিয়ডের শুরুতে থাকবে, এখানে January 1 মিন্স পিরিয়ডের শুরুতে আছে, ইট মিন্স এটা হচ্ছে আপনার বিগিনিং ইনভেন্টরি। আর December 31 গিয়ে তার এই অবস্থা ছিল ট্রানজ্যাকশনের ওভারঅল। আর নিচে গিয়ে বলছে যে December 31 তার এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং শব্দটা ইউজ না করলেও হয়, এটা বোঝাই যাচ্ছে যেহেতু December 31 তার ইনভেন্টরি হচ্ছে 60,000। সো আমাদের এখানে হচ্ছে এই 50,000 বিগিনিং ইনভেন্টরি অ্যান্ড এই 60,000 হচ্ছে কি আমার এন্ডিং ইনভেন্টরি। এখানে আসলে আই হবে, বিআই হবে, বিগিনিং ইনভেন্টরি। ঠিক আছে, আর মাঝখানে আমার ফ্রেট ইন আছে, পারচেজ আছে, পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন, সেলস আছে, সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন আছে। আমরা চলেন ইনকাম স্টেটমেন্ট একটা করি। গ্রস প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হয় হোপফুলি আপনাদের মনে আছে লাস্ট ক্লাস থেকে, যে প্রথমে আমরা সেলস দিয়ে শুরু করব, সেলস থেকে তার রিটার্ন তার ডিসকাউন্ট মাইনাস করব, নেট সেলস পেয়ে যাব, দেন আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, গ্রস প্রফিট পেয়ে যাব। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড আমার একটা সিঙ্গেল অ্যামাউন্ট দেওয়া নাই, এটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড এভাবে ক্যালকুলেট করতে হবে, বিগিনিং ইনভেন্টরি পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন পারচেজ ডিসকাউন্ট, আমরা পেয়ে যাব নেট পারচেজ, এটার সাথে ফ্রেট ইন অ্যাড করব, কস্ট অফ গুডস পারচেজ পেয়ে যাব, দেন আমরা হচ্ছে কস্ট অফ গুডস পারচেজ আর বিগিনিং অ্যাড করব, তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পেয়ে যাব, আর ফাইনালি এন্ডিং মাইনাস করব, কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। আই নো যে আমি যে স্পিডে বলেছি এটা কেউ যদি লাস্ট ক্লাস করে না থাকেন বুঝবেন না, বা করে একবার করে থাকলে একবার দেখলেও হয়তো মাথার উপর দিয়ে যাবে,
এটা আবার ভালো মতো দেখবেন এবং রেকর্ডেড ক্লাসটা দেখবেন। আমরা এটা ধরে ধরে প্রত্যেকটা আইটেম কেন প্লাস মাইনাস হয় সেটা দেখেছিলাম। ঠিক আছে, সো আমরা এখানে চলে আসি। This is our exercise 5.18. তো এখানে আমরা গ্রস প্রফিট যেহেতু ক্যালকুলেট করব, শুরু অবশ্যই সেলস দিয়ে করতে হবে। সেলস রেভিনিউ কত ছিল? We can see এখানে সেলস রেভিনিউ 840। তারপর সেলস রেভিনিউ থেকে আমাদের নেট সেলস বের করতে হবে যদি কোনো কন্ট্রা থেকে থাকে, দ্যাট ইজ সেলস রিটার্ন আর সেলস ডিসকাউন্ট যদি থেকে থাকে, অ্যান্ড উই ক্যান সি যে দুইটাই আছে, সো দুইটা একবারে মাইনাস করে আমরা নেট সেলস পেয়ে যেতে পারি। সো 840 থেকে 5 and 10 মাইনাস হবে সেলস রিটার্নস হচ্ছে কোয়েশ্চেনে উই ক্যান সি 10,000 and ডিসকাউন্ট হচ্ছে 5,000। অ্যাগেইন আপনি চাইলে এই মাইনাস ফিগারগুলোকে ব্র্যাকেটেও লিখতে পারেন। সো আমরা এখন নেট সেলস পেয়ে যাব দুইটা মাইনাস করে 830, 825। ওকে, 825 পেয়ে গেলাম আমাদের নেট সেলস। এখন নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। কস্ট অফ গুডস সোল্ড যেহেতু আমার ডিরেক্ট দেওয়া নাই, আমাদের ভেঙে ভেঙে ইউজ করতে হবে। ওকে, সো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট খুললে দেখবেন আমরা শুরু করি হচ্ছে বিগিনিং ইনভেন্টরি দিয়ে। কস্ট অফ গুডস সোল্ড এর ফিগারগুলো আমি একটু লেফটে লিখছি যাতে এগুলোর থেকে ডিফারেন্ট থাকে। সো বিগিনিং ইনভেন্টরি আমরা কোয়েশ্চেনে উপরে দেখতে পাচ্ছি উই আর গিভেন 50,000, অ্যান্ড বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা কি করব? পারচেজ অ্যাড করব, বেসিক্যালি নেট পারচেজ অ্যাড করব। সো এখানে আবার আমাদের নেট পারচেজ বের করার জন্য পারচেজ, তার রিটার্ন, তার ডিসকাউন্ট মাইনাস করতে হবে। সো পারচেজ হচ্ছে 509। পারচেজ রিটার্ন হচ্ছে কি আমার, এখানে দেখেন পারচেজ রিটার্ন হচ্ছে 2000 অ্যান্ড পারচেজ ডিসকাউন্ট হচ্ছে 6। ওকে, সো আমাদের নেট পারচেজ আমরা পাচ্ছি 509 থেকে 6 and 2, 8000 যদি মাইনাস করি, 501। হোপফুলি আমরা এটাও বুঝতে পেরেছি। ওকে, 501 আমাদের নেট পারচেজ। এখন আমরা নেট পারচেজ পেলাম আর বিগিনিং ইনভেন্টরি পেলাম। এখন আমরা অ্যাড করব কোনটা? ফ্রেট ইন বা ফ্রেট কস্ট। ঠিক আছে, এখানে দেখেন ফ্রেট ইন দেওয়া আছে 4000। আপনাদের যদি কোয়েশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড বা গ্রস প্রফিট বের করতে বলি আর কোয়েশ্চেন যদি ফ্রেট ইনের সাথে ফ্রেট আউটও দিয়ে দেই, তো সেক্ষেত্রে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, কারণ কস্ট অফ বা গ্রস প্রফিট পর্যন্ত আমার ফ্রেট আউট বা সেলস ট্রান্সপোর্টেশনের কোনো কাজ নেই। এটা শুধু কনফিউজ করার জন্য, সো বি কেয়ারফুল। অ্যান্ড ফাইনালি আমরা এখানে নেট পারচেজ আর ফ্রেট ইন দুইটাকে অ্যাড করলে কস্ট অফ গুডস পারচেজ পেয়ে যাচ্ছি 505। ওকে,
5,01,000 আর 4,000 অ্যাড করলে 5,05,000 পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন আমাদের দেখেন কস্ট অফ গুডস পারচেজ হচ্ছে 5,05,000 আর বিগিনিং ইনভেন্টরি হচ্ছে গিয়ে 50,000। দুইটা মিলে কিন্তু কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল আমরা পাবো 5,55,000। 5,55,000 পেয়ে গেলাম। আর কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 5,55,000, বছর শেষে ইভেন্চুয়ালি কত রয়ে গেছে, দ্যাট ইজ এন্ডিং ইনভেন্টরি, সেটা মাইনাস করব। এন্ডিং ইনভেন্টরি এখানে কোয়েশ্চেনে দেখেন 60,000 আছে। ওকে, সো আলটিমেটলি এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড তাহলে কত হবে, 5,55,000 থেকে 60,000 যদি মাইনাস হয়ে যায় 495 হবে। এখন দেখেন উপরে আমার নেট সেলস ছিল 825 অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড 495। তাহলে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে দিলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব। ওকে, গ্রস প্রফিট পেয়ে যাব, কত আসে 825 মাইনাস 495, 330। সো এই 330 গ্রস প্রফিটটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা এখানে আইটেম 1-এ বের করতে বলেছে, গ্রস প্রফিট ক্যালকুলেশন। পরে রিকোয়ারমেন্ট 2-তে বলছে যে যদি অপারেটিং এক্সপেন্স হচ্ছে কম্পিউট বা ক্যালকুলেট করতে হবে যদি তার নেট ইনকাম 130 হয়ে থাকে। এটা একটু আপনারা ট্রাই করে নেবেন, বাকিটা আমরা নেক্সট ক্লাসে যদি কোয়েশ্চেন থাকে এখান থেকে সেটা দেখে নিব। আজকের মতো আমাদের এই চ্যাপ্টার আমরা ফাইনালি শেষ করছি। আমাদের চ্যাপ্টার 5 শেষ হয়ে গেল। এই চ্যাপ্টার 5-এর উপরে আপনাদের কুইজ 2 হবে যখন ইউনিভার্সিটি খুলবে। সেটা অবশ্য খোলার সাথে সাথেই আমরা নিব না, 1 বা 2 দিন অ্যালাউ করব আপনাদের ঢাকা মুভ করতে যাতে ইজি হয়। তারপর আমরা কুইজ ফেলবো চ্যাপ্টার 2 এর উপর। পুরো চ্যাপ্টার 2 আপনাদের কুইজ 2 এর সিলেবাস, সেটা আমি ক্লাসরুমে ডেটটা জানিয়ে দেব। ঠিক আছে, আজকের জন্য আমরা এখানেই শেষ করতে পারি।